সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচারের নির্দেশ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ। এনআইডি কার্যক্রম ইসিতে রাখার দাবি, সেবা বন্ধ রেখে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ঘরে বাইরে মশার রাজত্ব, খুলনায় বছরে কোটি টাকা খরচেও মিলছে না সুফল, ক্ষুব্ধ নগরবাসী। জনবল সংকটের অজুহাত সিটি কর্পোরেশনের। এবং সুন্দরবনে জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব রিসোর্ট, বিকল্প কর্মসংস্থানে কমছে বনের উপর নির্ভরশীলতা, পর্যটন খাতের জন্য মহাপরিকল্পনার তাগিদ। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। সমসাময়িক ইস্যুতে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, সরাসরি যাচ্ছি সেখানে। ইন্ডাস্ট্রি আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি পরিমাণ ইম্প্যাক্ট করতে পারে বা আদৌ করবে কিনা সেগুলো সব কিছু নিয়েই এই ইন্টারিম গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছেন। তারা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েছেন, কথা বলেছেন এবং এরপরে এই কনক্লুশনটা তারা নিয়েছেন যে না, আমরা আগামী বছর আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব এই বিষয়ে। এবং এই যদি আমাদের কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কিছু ইন্ডাস্ট্রিতে পড়ে, সেই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নিব। আর আপনারা জানেন আমরা ইমিডিয়েটলি 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করলেও যে বেনিফিটগুলো আমরা পাচ্ছিলাম এজ এ এলডিসি, সেটা আরও 3 বছর থাকবে। আর আমাদের অনেক ইন্ডাস্ট্রির যথেষ্ট সক্ষমতা হয়েছে এবং তারা, আমরা মনে করছি যে তারা এখন ইন্টারন্যাশনালি এই তাদের কম্পিটিটিভনেস দেখানোর মতো অ্যাবিলিটি তাদের আছে। এটা আপনি খুবই সরলীকরণ করলেন। এটা আমি বলতে পারি যে কোনো ধরনের কোনো ডিসরাপশন হবে না বাংলাদেশের ওষুধ শিল্পে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। দুপুর 1টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় শোক প্রকাশ করে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে জানানো হয়, CMH-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়। তবে বৃহস্পতিবার সকালে শিশুটির 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম 2বার চিকিৎসকরা তাকে স্থিতিশীল করতে সক্ষম হলেও তৃতীয়বার হৃদস্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা CMH-এ ভর্তি করা হয়। চিকিৎসকরা শুরু থেকেই জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশও দেন তিনি। এই মুহূর্তে মাগুরায় আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাগুরায় যে 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছিল, সেই শিশুটি কিন্তু আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। যে পাশবিক নির্যাতন করা হয়েছিল তার 8 দিন পরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। আমরা যেটা এখন রয়েছে যে শিশুটি মারা গেছে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম, সেই জারিয়া গ্রামে। এই গ্রামে এখন এলাকার পরিবারের সদস্যরা যেহেতু শিশুটির সাথে রয়েছে, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার বাড়িতে এসেছেন সমবেদনা জানাতে। এই সেই উঠান, যে উঠানে শিশুটি খেলা করতো, শিশুটি ঘোরাফেরা করতো, সেই উঠান ঠিকই আছে, কিন্তু শিশুটি আজ মৃত্যুর কাছে হেরে গেল। পাশবিক নির্যাতনের শিকার হয়ে এই শিশুটি আজকে মৃত্যুর সঙ্গে যে পাঞ্জা লড়ে 8 দিন পরে
হাসপাতালে কিন্তু মারা গেল। তো এখানকার যারা এলাকাবাসী বলছে তারা বলছে যে এই যে ঘটনায় দোষী আছে যারা গ্রেফতার যারা অভিযুক্ত তাদের যে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, তাদের জন্য দ্রুত ফাঁসির সর্বোচ্চ যে সাজা সেটা যেন কার্যকর করা হয়। এবং তারা দাবি করছে যে ঘটনায় যে উচ্চ আদালত থেকে যে 6 মাস সময় বেঁধে দিয়েছে তার আগে যেন এই হত্যার এই বিচার জন্য তারা কার্যকর করে। তো এলাকাবাসীর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, আজকে যে এই বাদ মাগরিব হয়তো শিশুটির জানাজা সম্পন্ন হবে। এই গ্রামের যে গোরস্থান আছে সেই গোরস্থানে শিশুটির জানাজা সম্পন্ন হবে। এবং এই যে শিশুটির যে ঘটনাটা আমরা বলে রাখি যে গত বুধবার রাতে বোন বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছিল শিশুটি। এবং এই শিশুটির এই ধর্ষণের পর তাকে কিন্তু গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তো এই ঘটনায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল, পরে ফরিদপুর এবং পরে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সমৃদ্ধ সামরিক হাসপাতালে শিশুটি মারা গেছে। তো এই ছিল মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়ে যে মৃত্যুবরণ করলো তার বাড়ি থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম মাগুরায়। এদিকে ধর্ষণে জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। ঝিনাইদহ ও যশোরে মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া গণপদযাত্রা কর্মসূচিও পালন হয়। এ সময় বক্তারা ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। এছাড়া দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। এনআইডি কার্যক্রম ইসিতে রাখার দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে নগরীর নূরনগরে নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। বলেন, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এ সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। স্বার্থান্বেষী মহল এ চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় নির্বাচন কমিশনের সব সেবা বন্ধ রাখা হয়। অন্য প্রসঙ্গ, খুলনা মহানগরে বেড়েছে মশার উপদ্রব। প্রতি বছর মশক নিধনে সিটি কর্পোরেশন কোটি টাকার বেশি খরচ করলেও মিলছে না সমাধান। এ নিয়ে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের দাবি, জনবল সংকটে কাজ করা যাচ্ছে না। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরের নতুন বাজার বস্তি এলাকায় ডোবার আবর্জনা পরিষ্কার হয় না বছরের পর বছর। চারিদিকে অসংখ্য লার্ভা। শুধু এই এলাকা নয়, নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় এমন ডোবা কিংবা বন্ধ ড্রেন। খুলনা মহানগরীতে সম্প্রতি বেড়েছে মশার উপদ্রব। নগরবাসীর অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ সহ নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি মশারি, কয়েল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও সুফল মিলছে না। মশার উৎপাতে আমরা টেকতে পারি না। প্রতিনিয়ত আমাদের দিন রাত 24 ঘন্টা কয়েল জ্বালাইতে হয়। সিটি কর্পোরেশন আসে, আইসা ওই যে ধোঁয়া দেয়, তাতে কাজ হয় না। তথ্য বলছে, মহানগরের মশা নিয়ন্ত্রণে প্রতি বছর গড়ে 1 কোটি টাকার বেশি খরচ হলেও খুব একটা সুফল মিলছে না নগরবাসীর। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পরিকল্পনার অভাব, মাঠ পর্যায়ে কর্মরতদের অদক্ষতা ও তদারকির অভাব এবং অর্থ ও ওষুধের অপচয় রয়েছে। ওষুধের মান নিয়ে আমাদের প্রশ্ন আছে। সময়ের ব্যবধানে মশা যে তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য পাল্টিয়েছে, সেটার সাথে আসলে সঙ্গতি রেখে যে ওষুধ ব্যবহার করা দরকার, সেটি হচ্ছে না। অবশ্য মশক নিধনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বল্প জনবলের অজুহাত সিটি কর্তৃপক্ষের। ওষুধের সমস্যা না, আমাদের লোক বলার একটু ঘাটতি আছে। বহিরাগত শ্রমিকরাও আমরা কিছুটা হলো যে আউটসোর্সিং যেটা বলে, তাই দিয়ে আমরা আমাদের মোকাবেলা করতেছি। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডে প্রতিদিন সকালে একজন করে কর্মী ড্রেনে মশক নিধন ওষুধ ছিটান আর বিকেলে একজন ফগার মেশিন দিয়ে ওষুধ দেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা সিটি কর্পোরেশনের সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রকিব। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে।
দর্শক, আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে খুলনায় কিন্তু উদ্বেগজনক হারে মশার উপদ্রব বেড়েছে। নগরবাসীর অভিযোগ, এই মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেটি তারা আসলে পালন করছেন না বলেই এই ধরনের মশার উপদ্রব বেড়েছে বা এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আসলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কি বলছেন, তাদের পরিকল্পনা কি রয়েছে, মশক নিধন নিয়ে তারা আসলে কি কি করছেন সেসব কিছু আমরা শুনবো খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রকিবের কাছে। রকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে মশা বেড়েছে এবং এই সময়টা প্রতি বছরই মশা বাড়ে। সিটি কর্পোরেশন এর পিছনে বাজেট প্রায় কোটি টাকার উপরে বছরে, তারপরও মশা আসলে বাড়ছে কেন, কমছে না কেন? আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এই যে সময়টা চলছে, এই সময়টা শুধু খুলনাতে না, সারা বাংলাদেশে মশার উপদ্রব ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আপনারা আরেকটা জিনিস খুব সহজভাবেই বলতে পারি যে গ্রামে যতদিন না পর্যন্ত আপনার এই যে ইরি ধানটা না কাটা হবে ততদিন পর্যন্ত গ্রামগঞ্জ থেকেও মশার উপদ্রবটা যাবে না। আর আমাদের এই খুলনাতে অনেকগুলো রিজন আছে। আমাদের ওয়াসার কাজ চলছে, আমাদের খুলনা সিটি কর্পোরেশন উন্নয়ন কাজ, ড্রেনের কাজ চলছে, সেখানে আমাদের বাদ দিয়ে পানি আটকা অবস্থায় আছে। আপনারা অনেক জায়গায় এরা দেখে থাকবেন। এই সকল কাজে সেখানে লার্ভার সৃষ্টি হচ্ছে। আরো আমাদের আর একটা বিষয় ছিল যে লার্ভাটা যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না অনেক খানিকটা কাভার ড্রেনের জন্য। তাছাড়া আপনারা আর একটা জিনিস দেখবেন যে অনেকগুলো ঝোপঝাড় আমাদের এই শহরবাসীর, নগরবাসীর আমাদেরকে যদি মানে সাহায্যের জন্য এগিয়ে না আসে তাহলে এটা আসলে কখনোই সম্ভব না। সেটা হচ্ছে কি, আমরা অনেক জায়গায় এরকম দেখেছি যে বড় ঝোপঝাড় রয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সেখানে যাচ্ছে না, আবর্জনা পরিষ্কার করছে না, এমন অনেক জায়গার কথা কিন্তু অভিযোগ আমরা পাই। হ্যাঁ, আপনি একেবারে যে সঠিক সেটা তেমন নয়। আমাদের আসলে সংবাদ পাওয়া মাত্র আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সুপারভাইজার আছে এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মী আছেন, ওনারা এটা যথারীতি যথা নিয়মে তারা পরিষ্কার করে থাকেন। কিছু কিছু জায়গায় এমনটা হতে পারে, কিন্তু আমাদের গোচরীভূত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটাকে অপসারণ করে ফেলি এবং বিশেষ করে আমাদের যে আউটলেট যে খালগুলো আছে সেখানের কার্যক্রমটা চালু থাকাতে আমাদের বিশেষ করে যে লবণচড়ার এখানে আপনারা জেনে থাকেন যে ওখানে যে কয়েকটা খাল বাঁধ দেওয়া, ওখানে যে পরিমাণ লার্ভা ওখানে উৎপন্ন হয় তা দিয়ে কয়েকটা মানে এই খুলনা শহরের মতন একটা শহর সাফাই দেওয়া যাবে। কিন্তু আমার একটা বিষয় হচ্ছিল যে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ ছিটাচ্ছি, কিন্তু সেই তুলনায় ওষুধে আমাদের ওইভাবে করছে না। গতবার যে আমরা ওষুধটা ব্যবহার করতাম সেই ওষুধটা একটু কাজ কম হতো, আমরা নতুন করে আবার কিছু ওষুধ নিয়ে আসছি ফগারের, সেই ওষুধটা আমরা বেশ ভালো হচ্ছে কি একটা গবেষণার মাঝে আসলে গবেষকরা বলেছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে মশা তার জীবন বৈচিত্র্য পাল্টেছে, সেক্ষেত্রে আসলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা বা ওষুধের পরিবর্তন করা প্রয়োজন মনে করছেন? অবশ্যই। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের রোগতত্ত্ব যে আমাদের খামার বাড়ি আছে, আমাদের মহাখালী, ওখানের যে কীটতত্ত্ববিদরা আছেন ওনারা যে রিপোর্ট আপনাদের টিভিতেও আমি দেখেছি যে মশার ওষুধে আগের মতন কাজ করছে না। কারণ আমরা যে একটা উদাহরণ উনি দিয়েছিলেন যে আমাদের শরীরের যে অ্যান্টিবায়োটিক একটা যে ওষুধ ছিল অ্যান্টিবায়োটিক কয়েকটা জেনারেশনে তৈরি হয়েছে, কিন্তু মশার যে ওষুধ এটা পরিবর্তন করা প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, সিটি কর্পোরেশনের নানা রকম দুর্বলতার কথা আমরা বলছি, সক্ষমতার অভাবের কথা শুনেছি। একটি ওয়ার্ডে একবার সিটি কর্পোরেশনের যারা মশা নিধনে যায়, যারা দেখাচ্ছে একটি ওয়ার্ডের একটি জায়গায় যাওয়ার পর সেই জায়গায় যেতে আবার 10 দিন পর্যন্ত সময় লেগে যায়, এটা কি আসলে কাঙ্ক্ষিত সুফল মিলবে? এটা আসলে আপনি ঠিকই বলেছেন। আমাদের একটা ওয়ার্ডে একজন মাত্র সুপারভাইজার মানে স্প্রেম্যান, তাকে আমরা 2 মেশিন ওষুধ দিই, আর আমরা সেন্ট্রাল থেকে আরো একজন স্প্রেম্যান দিই, 2 জন দিয়ে আমরা 4 মেশিন ওষুধ দিই। এটা দিয়ে আমরা ছোট ওয়ার্ড ঘুরে আসতে আমাদের প্রায় 7 দিন লেগে যায়, আর এমনি বড় ওয়ার্ড হলে 12-14 দিন পর্যন্ত আমাদের লেগে যায়। তাতে আর একটা মশার জেনারেশনই চেঞ্জ হয়ে যায়। এটা আসলে আরো বৃদ্ধি করতে না পারলে জনবলের কারণে আমরা এটা সঠিকভাবে পারছি না। আমাদের পর্যাপ্ত ওষুধ আছে, আমাদের ইকুইপমেন্টস আছে, কিন্তু আমরা জনবলের জন্য সঠিকভাবে এটা পারছি না। জনবল বাড়ানো বা বাজেট বাড়ানোর কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা বা এই সমাধানের কোনো উদ্যোগ আছে? হ্যাঁ, এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষ খুলনা সিটি কর্পোরেশন ওনারা এই মৌসুমটাই আরো জনবল বৃদ্ধি
করবেন এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম এবং আদার্স যে সাপোর্টগুলো আমাদের ট্রাক দিয়ে সাপোর্ট, অন্যান্য যে ভেহিকেল দিয়ে সাপোর্টগুলো সেগুলো বৃদ্ধি করা হচ্ছে এবং এগুলো নিয়েই আমাদের আলোচনা চলছে। ইনশাল্লাহ সমাধান হবে মনে করছেন? আমরা আশা রাখি ইনশাল্লাহ সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আসলে বলছে যে তাদের নানা রকম সীমাবদ্ধতা রয়েছে এবং এইসব সীমাবদ্ধতার পরেও তারা কিন্তু আসলে চেষ্টা করছেন এবং তারা প্রত্যাশা করছেন লোকবল বাড়ানো গেলে এবং বাজেট বাড়ানো গেলে এই সমস্যা হয়তো কিছুটা নিরসন হবে বা আরেকটু ভালো জায়গায় পৌঁছাবে। তো আমার কাছে এই খুলনা থেকে মশা নিয়ে কার্যক্রমের আলোচনা সবশেষ। খুলনায় বাড়ছে কিডনি জটিলতায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত বছর নগরের 2টি সরকারি হাসপাতালে মারা গেছেন শতাধিক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাবে বাড়ছে কিডনি রোগ। বিশ্ব কিডনি দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে খুলনা নগরীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সাতক্ষীরার কালীগঞ্জ থেকে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে ডায়ালিসিসের জন্য এসেছে 27 বছরের যুবক আবু সাইদ। গত 4 বছর সপ্তাহে 2 দিন বাসে চড়ে মাকে নিয়ে আসেন এখানে। ব্যয়বহুল কিডনি চিকিৎসা করাতে গিয়ে পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে চাওয়া ছেলেটি আজ সংসারের বোঝা। হাল ধরতে চাইছিলাম বড় সন্তান, এখন আমি অক্ষম হয়ে গেছি, এই জন্য আর পারি না। পরিবারের 4 জন সদস্য আছে এবং প্রতিদিন গাড়িতে যাওয়া আসা হয়। এই খরচ খরচা মাসে 40,000 টাকা করে। শুধু আবু সাইদ নন, কিডনি রোগে আক্রান্ত হয়ে দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য খুলনা বিশেষায়িত হাসপাতালে আসেন অনেকেই। এই চিকিৎসার যে এত পরিমাণ খরচ, আমার ফ্যামিলি মানে সবকিছু শেষ হয়ে গেছে, গ্রামের জায়গা জমি। আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ এইভাবে কতদিন বাঁচাবে জানি না। ট্রিটমেন্ট করতে বহুত কষ্ট হয়, অনেক কষ্ট। আমরা ডায়ালিসিস দিই তো আমরা বুঝি। ব্যয়বহুল কিডনি চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে। আর নিঃস্ব পরিবারগুলো যেমন চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তেমনি সচ্ছল মধ্যবিত্ত পরিবারগুলো দারিদ্র্য সীমার দিকে নামছে। এদিকে সাধারণ মানুষকে সচেতন করতে পালিত হলো বিশ্ব কিডনি দিবস। বৃহস্পতিবার সকালে খুলনা বিশেষায়িত হাসপাতালের নেফ্রোলজি বিভাগের আয়োজনে র্যালি বের করা হয়। যদি আমরা রোগীদেরকে একেবারে প্রথম স্টেজের দিকেই রোগটা নির্ণয় করতে পারি এবং রোগের সঠিকভাবে চিকিৎসা করতে পারি, তাহলে বেশিরভাগ রোগী দেখা যায় শেষ স্টেজের দিকে যায় না। ডায়াবেটিস, প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন, ভেজালবিহীন খাবার খাবেন, আর ওষুধপত্র বিশেষত ব্যথার ওষুধের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবনে বাড়ছে কিডনি রোগ। দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন সময় ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়া, এছাড়া বিভিন্ন ধরনের জেনেটিক্স রোগ আমাদের দেশে কিডনি রোগের প্রধান কারণ। গত বছর খুলনা বিশেষায়িত হাসপাতালে কিডনি রোগে চিকিৎসা নিয়েছেন 14,245 জন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন 82 জন। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সুন্দরবনে পরিবেশ বান্ধব ট্যুরিজম কেন্দ্রগুলোর পাশাপাশি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্টগুলো। এতে বনের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। নিয়ম ও আইনের আওতায় এনে সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান করা হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় পর্যটন সমৃদ্ধ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বিস্তীর্ণ সুন্দরবনের কোল ঘেঁষে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট দৃষ্টিনন্দন কটেজ। এসব কটেজকে কেন্দ্র করে বদলে যাচ্ছে বন সংলগ্ন এলাকার আর্থসামাজিক দৃশ্যপট। বনের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। দোকান, হোটেল, নৌকা চালনা, পণ্য বাজারজাতকরণ, গাইড সহ অন্যান্য পর্যটন সেবা পেশায় যুক্ত হয়েছেন তারা। স্থানীয়রা বলছেন বছর কয়েক আগেও বন ছাড়া বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় ঝুঁকি নিয়েই বনে যেতেন তারা, জ্বলাতেন অপরাধেও। টুরিস্ট আসাতে আমরা আসলে আমাদের কর্মসংস্থান বেরোইছে, আমাদের পেটে ভাত ঢুকতেছে। রিসর্ট হওয়ার পর থেকে আমাদের যাতায়াত খরচটা অনেকটা বেঁচে গেছে এবং আমরা ন্যায্য মূল্যে মাছের দাম পাই। মধু বা মাছ যেটাই আনি তার চাইতে মনে করেন দ্বিগুণ পাইতেছি। অপরদিকে পরিবেশ বান্ধব এই ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা অল্প সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছেন। ঘরে বসে সুন্দরবনের পাকপাকালির ডাক, বনের গহীনে প্রবেশ না করেও অপর সৌন্দর্য উপভোগ করতে পারছেন তারা। এছাড়া পর্যটনকে কেন্দ্র করে সুপেয় পানি, চিকিৎসা সেবা, শিক্ষা সহযোগিতা পাচ্ছে বন সংলগ্ন জনপদের বাসিন্দারা। এই সেক্টরটাকে আরও উন্নতভাবে বা আরও এগিয়ে নিয়ে যেতে আসলে প্রত্যেকটা বিভাগেরই সমন্বয় প্রয়োজন। এদিকে বনের ওপর চাপ কমছে জানিয়ে এসব কটেজ রিসোর্টকে ইতিবাচক হিসেবে দেখছে বন বিভাগও। বনের জন্য আমি বলবো যে অনেকাংশে ভালো হয়েছে। ফরেস্টের উপরে কিন্তু ওই যে
মানুষের যে দর্শনার্থীদের চাপ সেটাও একটু কমবে বা ডাইভার্ট হবে বলে আমি মনে করি। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলা, খুলনার বাণীশান্তা, কৈলাসগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে অন্তত 23টি রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। তাকপের ঢাংমারি থেকে তানজিমা আহমেদ, সময় সংবাদ। খননের 8 মাস না যেতেই সাতক্ষীরার মরিচচাপ নদীর গোয়ালডাঙ্গা বাজার এলাকার বেড়ি বাঁধে দেখা দিয়েছে ভাঙন। শিগগিরই পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার শঙ্কায় বাসিন্দারা। জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। মরিচচাপ নদী খননের কিছুদিন পর সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। জোয়ার ভাটায় ভাঙছে বাঁধের বিভিন্ন অংশ। সম্প্রতি ওই এলাকার বেড়ি বাঁধের প্রায় 500 ফুটেরও বেশি জায়গা ধসে নদীতে বিলীন হয়। এলাকাবাসী জানায় বাঁধটি দ্রুত সংস্কার না করলে তলিয়ে যাবে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হাজারকে হাজার গ্রাম এভাবে ভেসে যাবে, কোটি টাকার সম্পদ মানুষের নষ্ট হয়ে যাবে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। কষ্টের ভিতরে আছে আমাদের এখানে ভাঙড় এলাকা। ভেঙে যাওয়ার পরে মনে করেন পানি ঢুকছে আর অনেক লোক সবাই ভাষার ভিতরে একটা সাইকোলজি সেন্টারও নাই। এখন যদি ভেঙে যায় তাই এসিল্যান্ড টিউনও কি এই এর ক্ষতিপূরণ দিতে পারবে আমাদের? এই ধরনের চাষ হয়েছে, তরমুজ চাষ হয়েছে, তো এখান থেকে ভাঙে গেলে অলরেডি এই কৃষকগুলা অসহায় পড়বে। কাল বৈশাখের আগেই, বৃষ্টির আগেই মেরামত করার চেষ্টা করেন। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধটি মেরামতে জরুরি প্রস্তাব পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আর জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের পদক্ষেপ নিতে দেয়া হয়েছে নির্দেশনা। জরুরি কিছু ব্যবস্থা গ্রহণের জন্য যে পদক্ষেপ নেওয়া পানি উন্নয়ন বোর্ড থেকে, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে জিও ব্যাগ বা অন্য কি করা যায়, এটা তড়িৎ ভাঙনের যে অবস্থাটা সেটা আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আনুলিয়া ইউনিয়ন এলাকায় 16 কোটি 86 লাখ টাকা ব্যয়ে গত বছরের 25 জুলাই শেষ হয় মরিচচাপ নদীর 5 কিলোমিটার খনন কাজ। সময় সংবাদ, সাতক্ষীরা। অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট না থাকায় 1 মাস ধরে সব ধরনের অপারেশন বন্ধ আছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। একমাত্র জুনিয়র কনসালটেন্ট বদলি হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। বাধ্য হয়ে অপারেশনের জন্য রোগীকে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়। প্রতিদিন এখানে কম খরচে সরকারি চিকিৎসা সেবা নিতে আসলেও গত 1 মাস বন্ধ আছে সব ধরনের অপারেশন। হাসপাতালটির অ্যানেস্থেশিয়া বিভাগের একটি সিনিয়র কনসালটেন্ট পদ থাকলেও প্রতিষ্ঠার পর থেকে কেউ যোগদান করেননি। গত 11 ফেব্রুয়ারি জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ডক্টর নুরুন নাহার খানম নদী বদলি হয়ে যশোর হাসপাতালে যাওয়ার পর সে পদটিও শূন্য হয়ে পড়ে। এরপর থেকে বন্ধ আছে অপারেশন। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাধ্য হয়ে অপারেশনের জন্য তাদের যেতে হচ্ছে বাইরের হাসপাতাল ও ক্লিনিকে। আমরা বিভিন্ন ধরনের রুটিন সার্জিক্যাল অপারেশন এবং ইমার্জেন্সি অপারেশন বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। রোগীরা বাইরে ডাক্তার দেখাতে সম্মুখীন হচ্ছে এবং আমরা হয়রানির শিকার হচ্ছি। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমরা এই বিষয়গুলো সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং তাদের আশ্বাস আছে, আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। কর্তৃপক্ষের তথ্য মতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 3 বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পুরাতন সেতু ভাঙার 2 বছরেও নতুন অবকাঠামো নির্মাণ না করায় ভোগান্তিতে যশোরের লাখো মানুষ। সদর উপজেলার বসুন্দিয়া মোড়ের ভৈরব সেতু সদর ও বাঘারপাড়া উপজেলার যাতায়াতকে সংযুক্ত করেছে। পুনর্নির্মাণের জন্য 2023 সালের শুরুতে সেতুটি ভেঙে ফেলা হলেও এখনও নির্মাণ শুরু হয়নি। পাশেই একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হলেও চলতে পারছে না ভারী যানবাহন। এতে করে ভোগান্তি এলাকাবাসীর। এলজিইডি বলছে সেতুটির নতুন নকশা মন্ত্রণালয়ে জমা দেয়া আছে। অনুমোদন হলে শুরু হবে নির্মাণ কাজ। 81 মিটার দীর্ঘ ভৈরব সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 10 কোটি 64 লাখ টাকার বেশি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচারের নির্দেশ। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ। এনআইডি কার্যক্রম ইসিতে রাখার দাবি। সেবা বন্ধ রেখে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন।
দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ঘরে বাইরে মশার রাজত্ব, খুলনায় বছরে কোটি টাকা খরচেও মিলছে না সুফল। ক্ষুব্ধ নগরবাসী, জনবল সংকটের অজুহাত সিটি কর্পোরেশনের। এই ছিল বিভাগীয় সময়ের আয়োজন। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।